প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে আজ আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের শেষ উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ মূলত আজকের আলোচনার বিষয় দুটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং সেই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সেই সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন আজকের ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তাই আজকের ক্লাসের শুরুতেই আমি বৃত্তের সাধারণ স্পর্শক বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ধাপে ধাপে সেই বৃত্তের সাধারণ স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলি নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রথমেই আমি সাধারণ স্পর্শক বলতে কি বোঝায় সেটি আমি আলোচনা করব। আমরা জেনেছি যে স্পর্শক হলো একটি সরলরেখা। স্পর্শক হলো একটি সরলরেখা যা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে যায় বা ছুঁয়ে যায়। এখন সাধারণ স্পর্শক বলতে বোঝায় যে দুটি বৃত্ত, আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, দুটি বৃত্ত তাদের সাধারণ স্পর্শক বলতে বোঝায় এমন একটি সরলরেখা বা এমন সরলরেখাগুলি যা দুটি বৃত্তকেই স্পর্শ করবে। অর্থাৎ প্রথম বৃত্তের স্পর্শবিন্দু হলো এ, দ্বিতীয় বৃত্তের স্পর্শবিন্দু হলো বি। এই যে সরলরেখাটি আমরা পেলাম, এটা কিন্তু বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এখন প্রশ্ন হতে পারে যে দুটি বৃত্তের আমি কতগুলি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। সেটা কিন্তু বৃত্তের অবস্থানের উপর নির্ভর করবে। দুটি বৃত্তের অবস্থানের উপর নির্ভর করবে আমরা কতগুলি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারব। এছাড়াও আরও একটি আলোচনার বিষয় যে সাধারণ স্পর্শক কত রকমের হতে পারে। সাধারণ স্পর্শক কত রকমের হতে পারে তোমরা ছবিতে একটি সাধারণ স্পর্শক দেখতে পাচ্ছ। আমি আরও একটি সাধারণ স্পর্শকের চিত্র অঙ্কন করছি। দেখো, এই যে সরলরেখাটি, যেটা প্রথম বৃত্তকে পি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এটাও কিন্তু সাধারণ স্পর্শক। কিন্তু দুটি সাধারণ স্পর্শকের মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে। দুটি সাধারণ স্পর্শকের মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে। দেখো, যখন আমরা পিঙ্ক কালারের সাধারণ স্পর্শকটার কথা ভেবেছি, অর্থাৎ এই স্পর্শকটা, এখানে তোমরা খেয়াল করে দেখো যে দুটি বৃত্তই কিন্তু স্পর্শকের একই পাশে আছে। পিঙ্ক রেখার যে পাশে এ বৃত্ত সেদিকেই বি বৃত্ত। তাই এই যে স্পর্শক, এটাকে বলা হয় বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক অর্থাৎ একটি সাধারণ স্পর্শক যদি এমন হয় যে দুটি বৃত্ত ওই স্পর্শকের একই দিকে অবস্থিত, দুটি বৃত্ত ওই স্পর্শকের একই দিকে অবস্থিত, একই পাশে অবস্থিত, তখন ওই স্পর্শকটিকে বলবো বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক। আবার তোমরা এই স্পর্শকটির কথা ভেবে দেখো,
এই যে স্পর্শকটা আমি মার্ক করে দিয়েছি, খেয়াল করে দেখো এর যে পাশে প্রথম বৃত্তটি আছে ঠিক তার উল্টো দিকে বি বিন্দুটি আছে। তোমরা তীর চিহ্নগুলো লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। যে পাশে প্রথম বৃত্ত আছে বা 1 নম্বর বৃত্তটি আছে, তোমরা আমি নাম দিয়ে দিই তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে যে এটি হলো 1 নম্বর বৃত্ত এবং এটি 2 নম্বর বৃত্ত। তাহলে দেখো যে এই স্পর্শকটির যে পাশে 1 নম্বর বৃত্তটি আছে ঠিক তার বিপরীত পাশে 2 নম্বর বৃত্তটি আছে। অর্থাৎ সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত। আবারও মনে করি, সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত। তখন এই সাধারণ স্পর্শককে আমরা বলতে পারবো বা বলবো তির্যক সাধারণ স্পর্শক। তাদেরকে আমরা বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। অর্থাৎ সাধারণ স্পর্শককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। যখন সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত তখন আমরা স্পর্শকটিকে বলবো সরল সাধারণ স্পর্শক। কিন্তু যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হয় তখন আমরা তাদের বলবো তির্যক সাধারণ স্পর্শক। আশা করি তোমাদের এই ধারণাটি পরিষ্কার হয়েছে যে তির্যক সাধারণ স্পর্শক বলতে কী বোঝায় বা সরল সাধারণ স্পর্শক বলতে কী বোঝায়। এখন আমি আলোচনা করব যে কোনো বৃত্তের সর্বাধিক কতগুলি সাধারণ স্পর্শক থাকতে পারে। অর্থাৎ দুটি বৃত্ত তাদের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলি হতে পারে সেটি আমি আলোচনা করব। দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। প্রথম কেস বা কেস 1, দেখো আমি বৃত্ত দুটির অবস্থান লিখছি। এটি বৃত্ত, দ্বিতীয় বৃত্তটি তার ভিতরে অবস্থিত। তোমরা বৃত্ত দুটির অবস্থান খুব ভালো করে লক্ষ্য করো। প্রথম বৃত্ত, তার ভিতরে দ্বিতীয় বৃত্তটি অবস্থিত। এক্ষেত্রে কিন্তু তোমরা লক্ষ্য করবে যে আমি এমন কোনো সরলরেখা পাবো না যা দুটি বৃত্তকেই স্পর্শ করবে। এক্ষেত্রে আমি এমন কোনো সরলরেখা পাবো না যা দুটি বৃত্তকেই স্পর্শ করে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো যে বৃত্ত দুটির কোনো সাধারণ স্পর্শক নেই। বৃত্ত দুটির কোনো সাধারণ স্পর্শক নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি একটি বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত অবস্থান করে তাহলে বৃত্ত দুটির কোনো সাধারণ স্পর্শক নেই। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রটায় আসব। তৃতীয় ক্ষেত্র, কেস 2। এক্ষেত্রে লক্ষ্য করো আমি বৃত্ত দুটির অবস্থান তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত, অর্থাৎ দুটি বৃত্ত একে অপরকে স্পর্শ করেছে। দুটি বৃত্ত একে অপরকে স্পর্শ করেছে কিন্তু তারা বাইরের দিকে আছে, অর্থাৎ কেউ কারোর ভিতরে নেই।
যদি এইভাবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তখন আমরা বলবো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। যে ছবিটি তোমরা লক্ষ্য করছো, এইরকম ক্ষেত্র যদি ঘটে তখন আমি বলবো যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখন আমরা দেখব যে এই ক্ষেত্রে দুটি বৃত্তের আমরা কটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। দুটি বৃত্তের আমরা সর্বাধিক কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি সেটি আমি আলোচনা করব। আমি ছবিটা আঁকছি, তোমরা লক্ষ্য করতে থাকো। প্রথমে আমি বৃত্ত দুটির কেন্দ্র উল্লেখ করে দিই। এই দুটি হলো বৃত্তের কেন্দ্র, একটি এ কেন্দ্রীয় এবং এটি বি কেন্দ্রীয়। এখন দেখব যে বৃত্ত দুটির কটি আমি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। দেখো, এই যে রেখাংশটি পেলাম বা সরল রেখাটি পেলাম, এটি কিন্তু বৃত্তের সাধারণ স্পর্শক। আবার এই যে দুটো স্পর্শক আমরা পেলাম, নাম দিলাম 1 নম্বর স্পর্শক, 2 নম্বর স্পর্শক। আর কি কোনো স্পর্শক পাবো? দেখা যাক আমরা আর কোনো স্পর্শক অঙ্কন করতে পারি কিনা। দেখো, এটিও কিন্তু বৃত্তের একটা স্পর্শক, 3 নম্বর স্পর্শক। অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 3। অর্থাৎ আমি সর্বাধিক 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। বোঝাতে পারলাম যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটির সর্বাধিক 3টি সাধারণ স্পর্শক থাকতে পারে। এখন আমরা আগের ধারণা অনুযায়ী দেখব এর মধ্যে সরল সাধারণ স্পর্শক কোনটি এবং তির্যক সাধারণ স্পর্শক কোনটি। তাই প্রথমে আমরা আসব যে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, দেখো 1 নম্বর স্পর্শকটি এবং 2 নম্বর স্পর্শকটি, এরা কিন্তু সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ আমরা দুটি সরল সাধারণ স্পর্শক পাব। এবং তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক কিন্তু একটি, সেটা হচ্ছে 3 নম্বর স্পর্শকটি। এটা কিন্তু বা এটি কিন্তু তির্যক সাধারণ স্পর্শক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কেস 2, অর্থাৎ যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তার সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3। তার মধ্যে 2টি সরল সাধারণ স্পর্শক এবং একটি তির্যক সাধারণ স্পর্শক। এখন আমরা 3 নম্বর ক্ষেত্রটি নিয়ে আলোচনা করব। আমি ছবিটি আরও একবার তোমাদের সামনে দেখাই। যে দুটি বৃত্তের অবস্থা যদি এইভাবে হয় যে একটি বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তটি কিন্তু
এইভাবে আছে, অর্থাৎ তারা একটি জায়গায় স্পর্শ করেছে, একটি জায়গায় তারা স্পর্শ করেছে, কিন্তু একটি বৃত্ত অপর বৃত্তটির মধ্যে অবস্থিত, একটি বৃত্ত অপর বৃত্তটির মধ্যে অবস্থিত। যদি এইভাবে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে তখন বলা হয় বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করেছে। যদি এইভাবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে আমরা বলতে পারবো বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এখন আমরা লক্ষ্য করব যে বৃত্ত দুটির কটি সাধারণ স্পর্শক থাকতে পারে। ছবিটি ভালো করে লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু বৃত্ত দুটির আমরা একটি সাধারণ স্পর্শক পাব। এক্ষেত্রে আমরা বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক পাব, এবং সেটা তোমরা লক্ষ্য করে দেখো, ছবি অনুযায়ী এটা কিন্তু সরল সাধারণ স্পর্শক, অর্থাৎ এটি সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো যে স্পর্শক সংখ্যা সমান 1, অর্থাৎ বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক থাকবে এবং সেই স্পর্শকটি অবশ্যই হবে সরল সাধারণ স্পর্শক। এখন আমি পরবর্তী ক্ষেত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ কেস 4। এখানে বৃত্ত দুটির আমি আরও একটি অবস্থান দেখাচ্ছি। ধরো এটি একটি বৃত্ত এবং এটি আরও একটি বৃত্ত, যেখানে বৃত্ত দুটির কেন্দ্র হলো পি এবং কিউ। এক্ষেত্রে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ একে অপরের উপর দিয়ে চলে গেছে। এক্ষেত্রে আমরা বলতে পারবো বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে। তাই এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। দেখো লক্ষ্য করে, এটি একটি সাধারণ স্পর্শক, অর্থাৎ 1 নম্বর সরলরেখাটি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক হবে, এবং 2 নম্বর সরলরেখাটি কিন্তু বৃত্তের একটি সাধারণ স্পর্শক হবে। অর্থাৎ এক্ষেত্রে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কিন্তু 2। তোমরা লক্ষ্য করে দেখো, আর কোনো সাধারণ স্পর্শক আমি অঙ্কন করতে পারবো না। অর্থাৎ বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা সমান 2, এবং দুটোই কিন্তু সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ এক্ষেত্রে কোনো তির্যক সাধারণ স্পর্শক নেই, স্পর্শক দুটো কিন্তু সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা বৃত্ত দুটির যে দুটি সাধারণ স্পর্শক পাবো, দুটিই হবে সরল সাধারণ স্পর্শক। পরবর্তী ক্ষেত্র কেস 5।
যেখানে আমরা দেখব দুটি বৃত্ত তারা পরস্পরকে স্পর্শও করছে না, আবার তারা পরস্পরকে ছেদও করছে না। যদি দুটি বৃত্তের অবস্থান এরকম হয় যে তারা পরস্পরকে স্পর্শও করছে না এবং ছেদও করছে না, তখন তাদের আমরা কটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। লক্ষ্য করো তোমরা, আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। এই স্পর্শকটি অর্থাৎ এই যে 1 নম্বর সরলরেখা, এটা কিন্তু বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। আবার 2 নম্বর সরলরেখা, এটাও কিন্তু বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এছাড়াও লক্ষ্য করো তোমরা, এই 3 নম্বর সরলরেখা, এটিও কিন্তু বৃত্তের একটি সাধারণ স্পর্শক। ও 4 নম্বর সরলরেখা, এটিও কিন্তু বৃত্তের একটি সাধারণ স্পর্শক। অর্থাৎ সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4। অর্থাৎ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে আবার ছেদও না করে, অর্থাৎ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না, ছেদও করছে না, তখন সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4। সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4। এর মধ্যে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক হলো 2টি এবং তির্যক স্পর্শক হলো 2টি। তোমরা ছবি দেখে বুঝতে পারবে যে 1 এবং 2 নম্বর হলো সরল সাধারণ স্পর্শক, কারণ স্পর্শক দুটির একই পাশে বৃত্ত দুটি অবস্থিত, এবং 3 ও 4 হলো তির্যক সাধারণ স্পর্শক, কারণ প্রত্যেকটা স্পর্শকের দুটি বৃত্ত বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্র অনুসারে স্পর্শকের সাধারণ সংখ্যাকে সাধারণ স্পর্শকের সর্বাধিক সংখ্যাকে নির্ণয় করতে পারব। এখন আমি তোমাদের পাঠ্যপুস্তকের উপপাদ্য 42 অর্থাৎ সাধারণ স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তাই শুরুতেই আমরা উপপাদ্যের মূল বিষয়টি দেখে নিই। কি বলা হয়েছে? দুটি বৃত্ত তারা পরস্পরকে স্পর্শ করেছে। তোমরা ছবিটি লক্ষ্য করো। তাহলে তাদের স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে বা অন্তঃস্পর্শ করে, সোজা কথা যদি স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি বৃত্তের কেন্দ্র দুটির সংযোজক
সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তোমরা ছবিটি লক্ষ্য করো, প্রদত্ত যেটা বলা হয়েছে, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রথম ছবিটি তোমরা লক্ষ্য করো যে এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত তারা পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে এ পি বি সমরেখ, তিনটি বিন্দু এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু, এরা একই সরলরেখার উপর অবস্থিত। এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু এরা একই সরলরেখার উপর অবস্থিত, এটি আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন আছে, আমি কি অঙ্কন করলাম, পি এ এবং পি বি যুক্ত করলাম। অর্থাৎ ছবিটা তোমরা যখন আঁকবে, কীভাবে আঁকবে দেখিয়ে দিই। প্রথমে দুটি বৃত্ত, পরস্পরকে বহিঃস্পর্শ করল, তাদের কেন্দ্র বি এবং এ এবং স্পর্শবিন্দু হলো পি। দেখাতে হবে যে এ বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু এরা একই সরলরেখায় থাকবে। এটা প্রমাণ করার জন্য কি করলাম, এ বিন্দু এবং পি বিন্দু যুক্ত করলাম, বি বিন্দু এবং পি বিন্দুকে যুক্ত করলাম। তো দেখাবো আমরা যে এ, পি এবং বি এরা একটি সরলরেখার উপর অবস্থিত। এটি আমার উপপাদ্যের প্রামাণ্য বিষয়। এখন দেখব প্রমাণটি আমরা কিভাবে করতে পারি। প্রমাণের প্রথমেই বলা হয়েছে, দেখো যে এ ও বি কেন্দ্র দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ স্পর্শ বিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক আছে। আমি ছবিটি তোমাদের সামনে আরও একবার অঙ্কন করি, তাহলে বিষয়টি তোমরা আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। দুটি বৃত্ত, যাদের কেন্দ্র এ এবং বি, তারা পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এখন যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। এটা আমরা বিগত আলোচনা থেকেই জানতে পারি। এখন অঙ্কন অনুসারে কি করা হয়েছে, এগুলো যুক্ত করা হয়েছে। স্পর্শটার নাম দিলাম আমরা এস এবং টি। এখন দেখো ছোট বৃত্তের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই বৃত্তটার কথা ভাবছি, এই বৃত্তের ক্ষেত্রে দেখো এপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি হলো স্পর্শক। লক্ষ্য করে দেখো কি লেখা হয়েছে, এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এসটি স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই এপি লম্ব হবে এসটি এর উপরে। এটা আমরা এই অধ্যায়ের প্রথম উপপাদ্য থেকেই বলতে পারবো যে বৃত্তের কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। আবার
যদি আমরা বিকেন্দ্রীয় বৃত্তের কথা ভাবি, এখানেও এসটি স্পর্শক এবং পিবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। দেখো, লক্ষ্য করো, এসটি হলো স্পর্শক এবং পিবিটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই বিপি লম্ব হবে এসটি এর উপরে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা পেলাম এপি লম্ব এসটি এর উপরে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম যে বিপি লম্ব এসটি এর উপরে। এখন দেখো, তাহলে এসটি একটি সরলরেখা, বাস্তবটা ভেবে দেখো তোমরা, এসটি একটি সরলরেখা, তার উপরে একটা বিন্দু হচ্ছে পি। এবার আমি বলছি যে পি বিন্দু থেকে একদিকে এপি লম্ব আর একদিকে বিপি লম্ব, অর্থাৎ এই মোট কোণটা হয়ে গেল কিন্তু 180 ডিগ্রি। লক্ষ্য করে দেখো, কারণ যদি এসটি রেখাংশ হয় তাহলে এসটি রেখাংশের উপর এপি লম্ব, তো এই কোণটা 90 ডিগ্রি। আবার এসটি রেখাংশের উপর বিপি লম্ব, তাই এই কোণটাও 90 ডিগ্রি। এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারবো যে এ পি বি একই সরলরেখার উপর আছে, অর্থাৎ এ পি বি সমরেখ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা এটি প্রমাণ বাড়িতে করবে। পরবর্তী ক্লাসে আমি বৃত্তের সাধারণ স্পর্শক সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব।